কতজন সিভিল সার্ভেন্ট যারা রয়েছে রাষ্ট্রের দ্বারা টাকা নিয়ে বেতন নেয়, তাদের কয়টা সন্তান ভাই ছোট স্কুলে পড়ে, গরিব স্কুলে পড়ে, এবং বেশিরভাগ সন্তানরাই তো বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে। 70-80 হাজার টাকা যদি বা 1 লক্ষ টাকা যদি একজন সচিব বেতন পায়, তার সন্তান যদি কানাডা পড়ে, অস্ট্রেলিয়া পড়ে, আমেরিকা পড়ে, 3-4 লাখ টাকা তো গড়ে মাসে তার সে টিউশন ফি দিতে হয়। তাহলে কত টাকাগুলো কোথা থেকে আসে? একের পর এক প্রশাসনিক দায়িত্বশীলদের দুর্নীতির তথ্য বের হয়ে আসছে। শোনা যাচ্ছে আরও অনেক অনেক সম্পদের পাহাড় গড়েছে অনেকেই। এক্ষেত্রে রাষ্ট্র কী করতে পারে? যে আমি তো বলেছি যে এর আগে যে একটা মতিকাণ্ডর বা কিংবা বেনজির কিংবা আসাদ সাহেব আরও যারা রয়েছে, এ যাবৎকালে যতগুলো দুর্নীতি হয়েছে, ব্যাংক লুট হয়েছে, এক ধরনের লুট এগুলো। কারণ আপনার পাহারাদার যারা থাকে তাদের কাছ থেকে, গেটকিপার যারা থাকে তাদের কাছ থেকে একজন নিয়ে যায়, তো এমনি এমনি তো দিয়ে দেন না, কেউ তো এমনি নিয়ে যায় না, ওনাকে তো এমনি কেউ টাকা দিয়ে যায় না, বেনজির সাহেবকে তো এমনি কেউ টাকা দিয়ে যায় না, আসাদ সাহেবকে তো এমনি কেউ টাকা নিয়ে যায় না, মতি সাহেব যে রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান সাহেব, তাকে তো এমনি এমনি কেউ টাকা দিয়ে যায় না। তো টাকা তো উনি গিয়ে তো ব্যাংক থেকে এরকম করে নিয়ে আসে না, কেউ টাকাটা তো বহন করেও নিয়ে আসে ওই সম্পদগুলো করার জন্য সকলকেই। তাহলে 1টা 2টা 3টা দেখা গিয়েছে, এর বাকিগুলোর যে অনেকগুলো রয়েছে এটা আমি অবিশ্বাস করি না, নিশ্চয়ই সেটা রয়েছে। কিন্তু রাষ্ট্র যদি গণতান্ত্রিক আচরণ করে, গণতান্ত্রিক আচরণ করলে রাষ্ট্রে জবাবদিহিতার প্রশ্ন থাকে, জবাবদিহিতা যখন থাকে তখন সুশাসন নিশ্চিত হয়। তো গণতন্ত্র আর সুশাসন এরা হাত ধরাধরি করে চলে। গণতন্ত্র আর সুশাসন হচ্ছে আপনার হাতের এপিঠ ওপিঠ। এই গণতন্ত্র সুশাসন যখন ঘাটতি হয় অথবা গণতন্ত্রের চর্চায় যখন ঘাটতি হয়, তখন জবাবদিহিতা তো থাকে না। আর জবাবদিহিতা যখন না থাকে তখন অনেক বেনজির তৈরি হয়, বেনজির, যা নজিরবিহীন, কিংবা অনেক আসাদ তৈরি হয়, অনেক মতিউর তৈরি হবে, অনেক বিসমিল্লাহ গ্রুপ তৈরি হবে, অনেক হলমার্ক গ্রুপ তৈরি হবে। এগুলো তৈরি হবে। একজন জেলা পর্যায়ের ছাত্রনেতা সে 2000 কোটি টাকার সম্পত্তির মালিক হবে। তাহলে অন্যান্য যে বিষয়গুলো রয়েছে, অন্যান্য জায়গাগুলো রয়েছে, তা আমি আলোচনায় বলেছি যে মতিউর রহমান সাহেবরা যে ফাইল স্বাক্ষর করতে পেরেছে, যেখানে অর্থের লেনদেনটা হওয়ার কথা চূড়ান্তভাবে, সেই ফাইলগুলো দেখেন, সেইখানে খোঁজখবরটা নেন, দেখবেন আরও অনেক মতিউর রহমান খুঁজে পাওয়া যাবে রাজস্ব কর্মকর্তার। শুধুমাত্র সিভিল প্রশাসনিক শুধুমাত্র না, 2জন পুলিশ কর্মকর্তার কথা বলছি না, একজন রাজস্ব কর্মকর্তার কথা বলছি না, এর বাইরেও তো জনপ্রশাসনও তো কেউ না কেউ রয়েছে। খোঁজেন না এই বাড়িগুলো কোথায় হয়েছে। একটা বাড়ি এখন যদি 1 স্কোয়ার ফিট বাড়ি পিডব্লিউডির হিসাবে যদি করতে 2100, 2200, 2300, 2500 টাকা লাগে, যদি সেই কর্মকর্তার কোনো কর্মকর্তার যদি আয়কর রিটার্নে দেখানো হয় যে 1200 টাকা করে বাড়ি করেছি এই সে 2023, 24, 25 সালে, সেটা কি হবে? বাড়ি হয়ে গেছে, তা আমার চাকরি জীবনের টাকা দিয়েই হয়েছে। সেসব জায়গাও খোঁজেন। শুধুমাত্র যে লুট হয়, একজন কৃষক তার 5000, 10,000, 20,000, 30,000 টাকা বা 50,000 টাকা কৃষি লোন নেওয়ার পরে কোনো সময় কৃষক কী হয়, ফসলের হানি ঘটে, পানি হয়, বন্যা হয়, কিংবা অতি খরায় ফসল হয় না, সে যখন ঋণের টাকা দিতে না পারে, তার যখন কোমরে বেঁধে আপনারা তার নিয়ে যান, থানায় পুলিশ নিয়ে যায়, আর হাজার হাজার কোটি টাকা যারা ব্যাংকের লুট করে, এটা তো জনগণের, ওই কৃষকের কোনো না কোনো ফর্মে কিন্তু ট্যাক্সের টাকা, তার বেলায় যখন গলা সে কোমরে রশি বাঁধেন আর ওনার কিছু করতে পারেন না, তাহলে এই সমাজটায় সাম্যের সংকট হয়েছে, ইনসাফের সংকট হয়েছে। যেখানে ইনসাফের সংকট হয়, সাম্যের সংকট হয়, তখন সেই সমাজটা পরিবর্তন করতে হয়। কোনভাবে পরিবর্তন? একটি বৈপ্লবিক পরিবর্তন। সেই বিপ্লবটা হচ্ছে ইতিবাচক পরিবর্তন, বেশিরভাগ মানুষের কল্যাণে যে পরিবর্তনটা কাজে লাগবে। শুধুমাত্র কয়েকজন আসাদের জন্য পরিবর্তন নয়, কয়েকজন মতিউরের জন্য পরিবর্তন নয়, কয়েকজন বিসমিল্লাহ গ্রুপ, হলমার্ক গ্রুপের জন্য পরিবর্তন নয়, কিংবা বেনজিরের জন্য পরিবর্তন নয়। এই যে মানুষগুলো কষ্টে থাকে, ধরেন কয়েকদিন আগে সিলেটে বন্যা হয়েছে, গরু মহিষের ক্ষতি হয় না, ফসলের ক্ষতি হয় নাই। উত্তরবঙ্গে আমরা বন্যা দেখি, এই যে রামেল হয়েছে কয়েকদিন আগে, ঘূর্ণিঝড় হয়েছে দক্ষিণ অঞ্চলে, বৃহত্তর বরিশালে, মানুষ ক্ষেত তলিয়ে গেছে, ঘর বাড়ি রয়ে গেছে। সেই মানুষগুলোর তারাও কষ্টের মধ্যে দিয়ে ট্যাক্স দেয়, আর ট্যাক্সগুলো কয়েকজন, হয়তো 5,000, 10,000, 20,000 মানুষ এটা কোনো না সুযোগ সুবিধা নিয়ে এটা চুরি করে তাদেরকে কষ্টে রাখে। এই 20,000 মানুষ বা 25,000 মানুষ যারা এই চুরি করে, চুরির যোগান দেয়, তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের একটি প্রতিরোধ গড়ে ওঠা ছাড়া বা একটি গণতান্ত্রিক বা সাম্যের সমাজ তৈরি হওয়া ছাড়া, এই চোরদের, এই লুটেরারদের, এই বাটপাটদের এবং এদের যোগানদার যারা, এরা সাহায্যকারী যারা, তাদের রোখা যাবে না এবং সমাজে এটা বাড়তেই থাকবে। খবর প্রচারের পর বেনজির আহমেদ, আসাদুজ্জামান, ছাগলকান্ডের ইফাত দেশের বাইরে পালিয়ে গেছে।
তাদেরকে আটকানোর ব্যবস্থা করা হলো না কেন? আটকানোর ব্যবস্থার কথা বলছি সেরকম যে আমি বারবার এই আজকের আলোচনায় বলেছি যে কোনো না কোনোভাবে তাদের কিন্তু যোগানদার আছে, তাদের সহযোগিতাকারী আছে। উনি একাই তো শুধুমাত্র বেনজির টাকাটা আয় করে না, কেউ টাকা পয়সা তো কেউ কাউকে সহযোগিতা করেছে, এবং একাই তো আসাদ সাহেব টাকা আয় করে নাই, একাই তো কোনো না কোনোভাবে তাদের যে বেনিফিশিয়ারি, তারা যাদেরকে সুযোগ সুবিধা দিচ্ছে সেই মানুষগুলো কিন্তু এখনও তো আলোতে নিয়ে আসে নাই। সেই মানুষগুলো নিজে না বাঁচবার জন্যে তাদেরকে বাইরে যাওয়ার জন্য রাষ্ট্র প্রশাসনে কিংবা ক্ষমতার বলয়ে যারা থাকে, যাদেরকে ওনারা সুবিধার মানুষ মনে করেছে, যারা ওনাদের বিপদ থেকে সরে যায় না, গোপনে ছিল, সেই মানুষগুলো ওনাদের বিদেশে যেতে সহযোগিতা করেছে। কারণ বাংলাদেশের পার্লামেন্টও তো আলোচনা হয়েছে যে কানাডায় বেগম পাড়া হয়েছে, তাহলে সে কি ফেরেস্তারা কি বেগম পাড়া কি বাড়ি করেছে নাকি না, কিংবা অন্য জিনপরিরা তো বাড়ি করে নাই, কিংবা এরকম তো মালয়েশিয়াতেও রয়েছে, দুবাইতেও রয়েছে, তারা তো আর ফেরেস্তা না, জিন পরি না, এদেশের মানুষই তো, তারা টাকা পয়সা কীভাবে নিয়েছে, সেই মানুষগুলো রয়েছে, তারা তো সুবিধাভোগী মানুষ, সেই মানুষগুলোই কোনো না কোনোভাবে সহযোগিতা করেছে। রাজনীতির মধ্যে যে এরকম দুর্বৃত্তায়ন নাই তা তো নয়। আমি নিজেই আপনাদের সাথে কথা বলছি, এই অপরাধের সাথে তো আমারও অন্তর্ভুক্তি থাকতে পারে, কোনো না কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবেও তো থাকতে পারে। ঠিক জনপ্রশাসনে হোক, রাজনৈতিক প্রশাসনে হোক, ব্যবসায়িক ক্ষেত্রে হোক, এরকম জায়গায় কিন্তু এদের সহযোগিতা করার জন্য নানা নানা কাতারের নানা রঙের মানুষ রয়েছে, এরা তাকে সহযোগিতা করেছে। রাষ্ট্রের উচিত ছিল যে অভিযোগটা, হ্যাঁ আবারও একটা বলি অভিযোগ উঠলেই যে সে অপরাধী যে ব্যাপারটা কিন্তু তা নয়, অভিযোগ তো আমার বিরুদ্ধেও উঠতে পারে, কিন্তু বিচারিক আদালতে না যাওয়া পর্যন্ত। কিন্তু সেটা যদি এরকম হয় যে আমি এক জীবনে হয় 50 কোটি টাকা আয় করতে পারলাম, অথবা 10 কোটি টাকা আয় করতে পারলাম, এই জন্য 5000 কোটি টাকা একজন বেনজির মাত্র তার একটা সময় প্রতিদিন তাকে চার্জের সম্পত্তির পরিমাণ 15% জমি তার কিনতেই হয়েছে, তা 15% জমির আয় কি? আবার ট্যাক্সের জায়গায় যেরকম রয়েছে বাংলাদেশে দেখবেন, যারা টাকাওয়ালা, যারা গভর্নমেন্ট সার্ভিস করে, কিংবা সে সিভিল সার্ভেন্ট, পুলিশে থাকুক কিংবা সে জনপ্রশাসনে থাকুক, অন্যান্য থাকুক, তারা কোনো না কোনোভাবে দেখবেন সবাই কিন্তু মাছের ব্যবসা করে, সবাই মাছের ব্যবসা, শাকসবজির ব্যবসা আছে। তাহলে কী হয়েছে? প্রত্যেকের বাড়িতে এমন লোক আছে যার বাড়িতে পুকুরই নাই, তার বাবার সম্পত্তিও ছিল না গ্রামে 5 বিঘা বা 1 বিঘা বা 5%, সেও মাছের ব্যবসা করেছে। সেই ব্যবসা কেন ওখানে ট্যাক্স রেটটা দেওয়া যায়, সেখানে কোটি কোটি টাকা আয় দেখানো হয়েছে। আপনি যদি দেখেন রাজনীতিবিদদের যেরকম নির্বাচন করার সময় হলফনামায় যা দেওয়া হয়েছে, এই যেমন মতিউর রহমানের যে স্ত্রী, প্রথম স্ত্রী, তিতুমির কলেজের একজন শিক্ষয়িত্রী ছিল, সহযোগী অধ্যাপক ছিল, সে উপজেলা চেয়ারম্যান হয়েছে, এত সম্পত্তি তার নামে এত কেমন করে হলো? তারও তো এরকম দেওয়া হয়েছে। সন্তান যার বয়স তৈরি হয় নাই, 18 বছর বয়স হয় নাই, এরকম লোকের হাজার মিশরে যে 100 কোটি টাকার মালিক বানিয়ে দেওয়া হয়েছে, এরকম রিটার্ন দাখিল করে দিয়ে। খেয়াল করতে হবে, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের আইনেরও যদি গলদ থাকে, সেই গলদগুলো আপনার কোনো নাভাবে পরিষ্কার করতে হবে, ত্রুটিগুলো সারতে হবে। ত্রুটিগুলো না সারা পর্যন্ত এই গরিব মানুষের, যে দেশের 30 লক্ষ মানুষের রক্তের মধ্য দিয়ে যে একটি দেশ তৈরি হয়েছে, লক্ষ লক্ষ মা বোনের ইজ্জতের মধ্য দিয়ে, কোটি কোটি মানুষের সীমাহীন কষ্টের মধ্যে যে দেশটা তৈরি হয়েছে, একটি মর্যাদাশীল জাতি তৈরি করবার জন্য, ক্ষুধামুক্ত একটি মানুষ থাকার জন্য, আমার সন্তানের চিকিৎসা হবে, আমার সন্তানের শিক্ষা হবে। এখনও আমার দেখেন কতজন সিভিল সার্ভেন্ট যারা রয়েছে, রাষ্ট্রের দ্বারা টাকা নিয়ে বেতন নেয়, তাদের কয়টা সন্তান ভাই ছোট স্কুলে পড়ে, গরিব স্কুলে পড়ে, এবং বেশিরভাগ সন্তানরাই তো বিদেশের শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে। 70-80 হাজার টাকা যদি বা 1 লক্ষ টাকা যদি একজন সচিব বেতন পায়, তার সন্তান যদি কানাডা পড়ে, অস্ট্রেলিয়া পড়ে, আমেরিকা পড়ে, 3-4 লাখ টাকা তো গড়ে মাসে তার সে টিউশন ফি দিতে হয়, তাহলে কত টাকাগুলো কোথা থেকে আসে? এগুলো কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। শুধুমাত্র ওই যে কৃষকের কথা বললাম যে 50,000 টাকা কৃষি ঋণের জন্য, হয়তো সে বছর খরার জন্য ফসল হয়নি কিংবা বন্যার জন্য ফসল তলিয়ে গেছে, তার জন্য আপনি সার্টিফিকেট মামলা তৈরি করে কোমরে রশি বেঁধে নিয়ে যান, আর 1000 কোটি টাকা কিংবা রাষ্ট্রের এই টাকা কলমের ফাঁকে যে চুরি করে তার জন্য খোঁজ খবর নেন না। এইটা হতে পারে না। এক রাষ্ট্রে 2 ধরনের নীতি চললে যে বৈষম্য তৈরি হয়, তাহলে মুক্তিযুদ্ধের চেতনার সাথে বৈষম্য যায় না। তাহলে বুঝতে হবে যারা এই বৈষম্য তৈরি করছে তারা মুক্তিযুদ্ধের চেতনাটাকে লালন করে না। আর যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তারা যদি এইটাকে, আবারও বলি, যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছে তারা এই বৈষম্যকে যারা লালন পালন যদি করে, সহযোগিতা করে, তাকেও বুঝতে হবে তারাও মুক্তিযুদ্ধের চেতনাটাকে ধারণ করে না। 1 জানুয়ারি 2024 চেঞ্জ টিভি পা রেখেছে সুরভিত 6 বছরে।
সবার প্রতি নিরন্তর শুভেচ্ছা। changetv.press আগামী 1 জানুয়ারি তার প্রতিষ্ঠা বার্ষিকী। আমি এটা জেনে অত্যন্ত আনন্দিত। আমরা আশা করছি changetv.press মুক্তিযুদ্ধের পক্ষে তারা কথা বলবে, সত্যের পক্ষে কথা বলবে, নিরপেক্ষ বলে কিছু নেই, সবসময় সত্যের পক্ষে থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করছি। এর কলা কুশলী সবাইকে অভিনন্দন জানাচ্ছি, এর শ্রোতৃমণ্ডলীকেও অভিনন্দন জানাচ্ছি। 1 জানুয়ারির যেমন অভিনন্দন, একই সাথে চেঞ্জ টিভির প্রতিষ্ঠানের জন্য সবাইকে অভিনন্দন। চেঞ্জ টিভি প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা এদেরকে ধন্যবাদ জানাই। চেঞ্জ টিভিকে উত্তরোত্তর সাফল্য কামনা করি। আর সাথে সাথে আমরা বিশেষ করে এদেরকে অনুরোধ করব যেন তারা দেশের পক্ষে এবং বাংলাদেশের জনগণের পক্ষে, ইসলামের পক্ষে, হকের পক্ষে, সত্যের পক্ষে তারা যেন সুন্দর পরিবেশন করতে পারে এই আশাবাদ ব্যক্ত করি। আমি শুনে খুবই খুশি হয়েছি। চেঞ্জ টিভি প্রতিষ্ঠার পর থেকে এটি অত্যন্ত বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করছে। তাছাড়াও দেশের অর্থনীতি, রাজনীতি বিভিন্ন বিষয় নিয়ে তারা জাতির সামনে বিভিন্ন তথ্য তুলে ধরে। আমি মনে করি বাংলাদেশকে আরও উন্নত বিকশিত করার জন্য চেঞ্জ টিভি আরও অবদান রাখবে এবং বাংলাদেশে একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা মিডিয়া হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে।